আমরা যখন বাইরে গিয়ে লোকেদের সাথে বাংলার বিষয়ে কথা বলতাম, বাংলা মানেই ধর্মঘট। আমরা 1971 সালে আমরা বাংলাদেশ বানিয়েছিলাম, সে বাংলাদেশ নেই, শেখ মুজিবুর রহমান নেই। আজকে দেখুন শেখ মুজিবুর রহমানের সমস্ত জিনিস বাংলাদেশ থেকে মুছে ফেলে দিয়েছে। পশ্চিম বাংলা একটি টাইম বোমের ওপর বসে আছে। ইট ইজ ম্যাটার অফ টাইম। বাংলাদেশে আপনি দেখবেন ম্যাক্সিমাম এরা উত্তর বাংলায়, ওদের কাছে রেশন কার্ড আছে, ওদের কাছে আধার কার্ড আছে, ওদের কাছে সব আছে। আর বেশিরভাগের কাছে ভোটিং রাইটসও আছে। পাকিস্তানের থেকে ইনফিল্ট্রেশন হবে, ওরা অ্যাটাক করবে, আমরা ওদের মেরে দেবো, শেষ। ভুল। ওরা দিল্লিতে এসছে, ওরা পাঠানকোট এয়ারবেসে এসছে, ওরা বম্বেতে এসছে। কলকাতাকে এখনও ওরা টার্গেট এই জন্যে করেনি, কলকাতা ওদের একটা সেফ হাউস। পাকিস্তানের পলিসি হচ্ছে যে তারা নিজের দেশ থেকে লোকেদের পাঠাবে না, কারণ আমরা প্রত্যেকবার মেরে আমরা সারা বিশ্বকে দেখাই যে দেখো এরা পাকিস্তান থেকে এসছে, আমাদের দেশের মধ্যে এরা সন্ত্রাসবাদী কাজ করছে। ওরা করছে আমাদের দেশের মধ্যে যারা আছে তাদেরকে ওরা সন্ত্রাসবাদী বানাচ্ছে। আমাদের সম্পূর্ণ নর্থ ইস্ট আমরা একটা নেক্সট 50 ইয়ার্সের ইনসার্জেন্সিতে চলে যাব। আমরা কি অপেক্ষা করছি যে আমরা একটি মুম্বাই হতে দেবো কলকাতায়? আমি সকালবেলা অফিস যাচ্ছি, আমার পাশের বাড়িতে কে এসে রয়েছে, সে কি করছে, আমার তাতে কোনো জানার ইচ্ছাও নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই। 26/11-এর পরে মহারাষ্ট্র, স্পেশালি বম্বে ইটসেলফ, কীভাবে ওরা দারুণভাবে ওরা সুদৃঢ় করেছে। ওদের ইন্ট সেট আপ, ওদের অ্যান্টি টেররিস্ট সেট আপ, ওদের রিয়াকশন ক্যাপাবিলিটি, ট্রেনিং, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। কলকাতায় সেই জিনিসটা ছিল কিন্তু ভীষণ কম। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমাদের অতিথি ব্রিগেডিয়ার গৌতম গাঙ্গুলি, যিনি দেশের নিরাপত্তার জন্য 3 দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। সেনাবাহিনীতে ছিলেন, প্রচুর মেডেল রয়েছে তার ঝুলিতে, এবং এনএসজিতে তিনি ছিলেন কমান্ডিং অফিসার। এছাড়াও বিভিন্ন নিরাপত্তা সংস্থায় তিনি যোগদান দিয়েছেন, সবগুলো শুনবো তার মুখ থেকে। স্যার, এর আগে আপনার অনেক হিন্দিতে পডকাস্ট দেখেছি, বাংলায় কখনো দেখিনি, মানে খুঁজে পাইনি ইউটিউবে, এটা কি প্রথম? নমস্কার। সব থেকে প্রথমে আমার তরফ থেকে সমস্ত দর্শকদের নমস্কার। আপনি একেবারে ঠিক বলেছেন, আজকে আমার অ্যাসিড টেস্ট, প্রথম বাংলা ভাষায় পডকাস্ট। আর আই হোপ আমি ওটা ভালো মতন আপনার সাথে সামনে বসে বাংলা ভাষায় করতে পারবো। হ্যাঁ, এটা আমার প্রথম। আমাদের দর্শকরা শুনে সত্যি তাদের খুব ভালো লাগবে যে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো। প্রথমেই শুরু করি স্যার, আপনার ছোটোবেলাটা কোথা থেকে, মানে কোথায় বেড়ে ওঠা, কোথায় জন্মেছিলেন? আমার জন্ম পশ্চিম বাংলায়, কলকাতায়। আচ্ছা। জন্মের পরে আমার বাবা তার কাজ সূত্রে দিল্লিতে, উনি গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলেন, উনি দিল্লিতে চলে আসেন। তো সেই সূত্রে আপনি বলতে পারেন যে আমরা প্রবাসী বাঙালি। আচ্ছা। কিন্তু প্রবাসী বাঙালি হওয়া সত্ত্বেও আমরা পশ্চিমবাংলার সাথে আমাদের যে ভালোবাসা বা আমাদের রুটস, আমার মামা মাসি সবাই ওখানে থাকেন, সে সূত্রে আমাদের পশ্চিমবাংলায় যাওয়া আসা, কাজের সূত্রে যাওয়া আসা সবসময় চলতো। তো এখনও আমার কখনো দিন মনে হয়নি আমি বাংলার বাইরে। আমার মনে হতো আমি কাজ করতে এসেছি, কিন্তু আমার মনটা তো ওই পশ্চিমবাংলায় পড়ে আছে। স্যার, এতদিন বাইরে থেকেছেন, এত ভালো বাংলা বলছেন কী করে? আমি খুব গর্বের সাথে বলতে পারি আমি দিল্লিতে পড়াশোনা করেছি, কিন্তু আমি বিনয়নগর বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। আচ্ছা। আর আমরা সবাই খুব গর্বিত মনে করি যে আমরা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলে আমরা পড়াশোনা করেছি। আর আমরা আমাদের বাঙালিয়ানাটাকে, ওই ঐতিহ্যটাকে আমরা এখনও খুব ভালো করে মেনে চলি আর ফলো করি। আচ্ছা, ছোটোবেলায় আপনার স্মৃতি জানতে চাইবো, মানে ধরুন আপনি কলকাতায় যখন ছিলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত সম্পর্কে, ওখানকার সামাজিক অবস্থা কেমন ছিল, বা তখন যদি কোনো বিশেষ সময় যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলতে চান। আমার ইন্টারেস্ট পশ্চিমবাংলায়, আমার ছোটোবেলায় আমার গ্রাম বাংলাকে মনে আছে। আমার দাদু যিনি ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, উনি ব্রিটিশ টাইমে উনি পুলিশে চাকরি করতেন, আর উনি বক্সার ছিলেন। আর আমার সেই স্মৃতিটা হাওড়াতে, গ্রাম বাংলায় মনে আছে।
কম্প্যারিজনটা আমরা এরপরে যখন আমরা আরও প্রশ্ন আসবে, কিন্তু তখনকার দিনের আজ থেকে 50-60 বছর আগের বাংলা আর আজকের বাংলার মধ্যে কোনো কম্প্যারিজন নেই। সে বিভিন্ন ক্ষেত্রে বলুন, সে জনসংখ্যার ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, যেখানেই ক্ষেত্রে বলুন, কম্প্যারিজন নেই। কিন্তু আমাদের মনে গ্রাম বাংলাটা একটা অদ্ভুত ছবি হয়ে থাকে। সারা জীবন ওই ছবিটার মধ্যেই আমরা কিন্তু বাংলা বলতে, পশ্চিম বাংলা বলতে ওই ছবিটার মধ্যেই বসবাস করছি। স্যার, সেনাবাহিনীতে আপনার আগে কি পরিবারে কেউ ছিলেন? সেনাবাহিনী কেন বেছে নিলেন? সেনাবাহিনী বা আর্মিতে আসার ইচ্ছাটা আমার ছোটবেলার থেকেই ছিল। আমার বাবা যখন উনি কাজ করতে শুরু করেন তখন উনি চান্স পেয়েছিলেন সেনাবাহিনীতে জয়েন করার জন্য, কিন্তু বাড়ির পরিস্থিতি অনুসারে উনি জয়েন করতে পারেননি। আমার দাদু পুলিশে ছিলেন, উনি বক্সার ছিলেন। তো ছোটবেলার থেকেই আমার একটা ডিসিপ্লিন ফোর্সের দিকে আমার একটা টান ছিল। তারপরে যখন আমি গ্র্যাজুয়েশন করি, তারপরে আমার কোনো দিকেই আর খেয়াল ছিল না যে অন্য কোনো প্রফেশনে বা অন্য কোনো লাইনে যাব। আমার সেনাবাহিনীর জয়েন করার ছিল, আর আমি ফার্স্ট চান্সেই আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমি ফার্স্ট চান্সেই আমি জয়েন করে ফেলেছিলেন। হ্যাঁ। আরেকটা জিনিস জানতে চাইবো যে বাঙালি মায়েরা ছেলেদেরকে তো সেনাবাহিনীতে ছাড়তে চায় না, বা অনেক রকম আমাদের পশ্চিমবঙ্গে জনশ্রুতি আছে যে বাঙালি হলে সেনাবাহিনীতে নানান রকম সমস্যা হয়, বাঙালি রেজিমেন্টও নেই, একটা সময় ছিল হয়তো। তো এই যে স্টিরিওটাইপ যেটা আমরা সমাজে শুনতে পাই, আপনি কি কখনো আপনার কর্মজীবনে এটা অনুভব করেছেন? আমাদের মা মাসিরা, সে বাংলায় হোক বা তামিলনাড়ুতে হোক বা কাশ্মীরে হোক বা মহারাষ্ট্রে হোক, আমাদের মা মাসিরা সব এক। ছেলে বা ভাই বা বর যদি সেনাবাহিনীতে যায়, তাদের মনে একটা শঙ্কা থেকেই যায়। কিন্তু আমি পশ্চিমবাংলার থেকে অনেক ছেলেরা আজকে সেনাবাহিনীতে জয়েন করছে। আমি খুব গর্বের সাথে বলতে পারি যে কিছুদিন আগে এই 26 জানুয়ারিতে 6 প্যারা কমান্ডোর হাওলদার ঝন্টু আলী শেখ, তাকে, সে কৃষ্ণনগরের ছেলে, তিনি নিজের বলিদান দিয়েছিলেন একটি অ্যান্টি টেররিস্ট অপারেশনে। আমার খুব গর্ব হয়। তাছাড়া অক্টোবর মাসে হয়তো আমাদের দর্শকরা জানবেন বা জানবেন না, একটি বীরভূমের ছেলে আর একটি মুর্শিদাবাদের ছেলে, পলাশ ঘোষ আর হয়তো শুভেন্দু ঘোষ, এরা দুজনেই এরা নিজেদের প্রাণ দিয়েছিলেন অ্যান্টি টেররিস্ট অপারেশনে। তো আমাদের বাংলার অনেক ছেলে আর্মিতে আছে, আর ওই ট্রেন্ডটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখনও অতটা নেই যতটা কিনা অন্য প্রদেশের ছেলেরা বা মেয়েরা আসছে। এখন আপনারা জানেন, এখন আর্মিতে বা এয়ারফোর্সে বা নেভিতে ছেলেরা আর মেয়েরা একসাথে ওরা কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ করছে। তো ওই জিনিসটা একটু আমাদের পশ্চিমবাংলায় দরকার, যে ওই সেন্সিটিভিটিটা সামাজিকভাবে যদি হয়, তাহলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে কোনো কমি নেই, তারাও আসবে। স্যার, আপনার এটা কেন মনে হয় যে বাংলা থেকে, কারণটা কোথায়, যে কি সমস্যা হচ্ছে বাংলা থেকে ঝোঁক নেই আর্মিতে যাওয়ার প্রতি? সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হতে চায়, কিন্তু আর্মিতে যেতে সমস্যা কোথায়? না, ওইটা আমাদের আমি বললাম যে সেন্সিটিভিটি, একটা আর্মিতে বা নেভিতে বা এয়ারফোর্সে বা যে কোনো পুলিশে বা সিএপিএফে জয়েন করার জন্য বাচ্চাদের একটা মেন্টাল এবিলিটিটাকে ডেভেলপ করা খুব দরকার। আপনি হঠাৎ কোনো ক্লাস 12-এর বা গ্র্যাজুয়েট ছেলে বা মেয়েকে বলবেন তুমি গিয়ে আর্মিতে জয়েন করো, হয়তো ওদের মনে যেটা আছে আর্মির ছবি, সেটা যতক্ষণ না অ্যাকচুয়াল কী যেই জিনিসটা সেটা না বলা হয়। তার জন্য আমাদের সামাজিকভাবে স্কুল থেকে কলেজে এনসিসি এইসব জিনিসগুলোকে ইনডিউস করা আমাদের সোসাইটিতে খুব দরকার। আপনি দেখুন যে পশ্চিমের যত দেশ আছে তাদের মধ্যে তো আর্মিতে চাকরি করাটা একেবারে কম্পালসারি। আর
আমি এক ধাপ আগে গিয়ে বলবো, রাশিয়াতে যখন বিয়ে হয় তখন বর আর বধূ সব থেকে আগে গিয়ে ওরা ওয়ার মেমোরিয়ালে যায়। আচ্ছা, তো এই সব জিনিসগুলো যখন আমরা দেখি তখন আমাদের মনে হয় যে আমরা কোনো কিছুতে কমি নেই। শুধু আমাদের যে প্রত্যেক যে এই আমাদের ছেলেমেয়েরা যারা আগে আসছে তাদেরকে একটু বলা, তাদেরকে মোটিভেট করা, ওই জিনিসটা আমাদের সমাজে আসতে হবে। সেই যতক্ষণই মোটিভেশন লেভেলটা না আসবে তো অ্যাজ আ সোসাইটি আমরা পিছিয়ে থাকবো। আজকের এই এপিসোডটাতে আমরা একটু রাজনীতি থেকে দূরে থাকবো। আমরা রাজনীতি বা কোনো দল মতের কথা না বলে আমরা সমস্যাটা বোঝার চেষ্টা করব। স্যার, আপনার কি কোথাও মনে হয়, আমি কোনো দলের নাম নিচ্ছি না, কোনো সময়ের নাম নিচ্ছি না, বাংলার যে রাজনৈতিক পরিবেশটা তৈরি হয়েছে স্বাধীনতার পর থেকেই, সেখানে কি কোনো রকম বাধা এসেছে যে মানুষ অনেক বেশি রাজনীতির দিকে ঝোঁক, মানুষ সেখানে কাজের ক্ষেত্রে এগোচ্ছে না, কর্মক্ষমতা নেই, কাজ নেই, এবং সেনাবাহিনীতে যাওয়ারও ঝোঁক নেই? কোথাও কি রাজনীতি, আমি কোনো দলের নাম নিতে বলছি না বা আমি চাইবও না, কোথাও রাজনীতিটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সমাজের ক্ষেত্রে? আপনি একটা বিরাট বড় সমস্যাকে এত সুন্দর করে আপনি প্রশ্নটা করেছেন, আমি তাই ভাবছি আমি এটা কোত্থেকে শুরু করি। একদম স্বাধীনতার পর থেকে শুরু। এর উত্তর দেওয়ার আগে আমি আমার দর্শকদের বলবো যে আজকে আমরা যা কথা বলছি এটা আমার ব্যক্তিগত মত। একদম একদম। এর সাথে কোনো দল বা কোনো রাজনৈতিক গোষ্ঠী বা সেনাবাহিনী তাদের ভিউ নয়, এটা আমার ব্যক্তিগত মত। তো এই জন্য দর্শকরা হয়তো ভুল হতে পারে, তো এটা আপনাদের নিজেদের ওপর আপনারা কিভাবে নেবেন, যদি কোনো ভুল করি ক্ষমা করে দেবেন। তা এবার ব্যাক টু আপনার প্রশ্নে, আমাদের বাংলায় কেন কিভাবে এই জিনিসটা যে রাজনীতির দিকে বেশি ঝোঁকটা, এটা আমি আপনাদের ব্রিটিশ টাইমে নিয়ে যাব আপনাকে। ঠিক। ব্রিটিশ টাইমে আমরা জানি কিভাবে ব্রিটিশ টাইম এসে মুর্শিদাবাদে আমাদের নবাবকে হারিয়ে, সিরাজউদ্দৌলাকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় নিজেদের ঘাঁটি বানায়, তারপর কলকাতাকে কি করে, কলকাতাকে নিজেদের রাজধানী বানায়। ওরা কলকাতাকে কেন রাজধানী বানিয়েছিল বলুন তো? ওরা আরও অন্য কোনো জায়গাকে, ওরা তো ম্যাদ্রাস প্রেসিডেন্সিও ছিল, ওখানে কেন বানালো না? ওরা কলকাতাকে কেন বানালো? বন্দর তো ওখানেও ছিল, জাহাজ ওখানেও আসতো, কিন্তু সুতানুটি কলকাতাকে কেন বানালো? কেন? ওরা এই জন্যে বানালো যে ওরা দেখলো যে এই সমাজটা এডুকেটেড সমাজ, আর ওরা ডিসিপ্লিন সমাজ, তাদেরকে দিয়ে কাজ করানোটা খুব ইজি। এখন তখন আপনি দেখেছেন তখন ওরা সেই উপাধি দেওয়া শুরু করলো, রায় বাহাদুর, হ্যান ত্যান। তো সমাজের যে মেন্টাল মেকআপটা ওটা ওই রাজনীতির দিকে যাওয়া শুরু করলো। তারপরে আপনি যদি দেখেন যখন আমাদের স্বাধীনতা সংগ্রামে, আমি তো যখন আমি আমাদের আন্দামানে যাকে কালাপানি বলতো, সেলুলার জেলে, ওখানে গিয়ে যে দেখলাম যে পশ্চিমবাংলার থেকে, পশ্চিমবাংলা তো তখন পশ্চিমবাংলা হয়ে গেছে, তখন অলরেডি আমাদের বাংলার বিভাজন 1905 সালে কার্জন সাহেব করে দিয়েছিলেন, কিন্তু কত, সে কোনো জাত নেই, সব জাতের, কিন্তু পশ্চিমবাংলার থেকে কত ছেলেরা বা মহিলারা ওই আমাদের ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল। তো মেন্টালিটিটা তখন থেকে তৈরি হয়েছে। তো তাই জন্যে আপনি যদি দেখেছেন তারপরে মানে আমি বলবো যে বিভিন্ন সরকার এসছে, নাম নেব না, কিন্তু তারপরে ধীরে 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 বাংলা মানেই, আমরা যখন বাইরে গিয়ে লোকেদের সাথে বাংলার বিষয়ে কথা বলতাম, বাংলা মানেই ধর্মঘট, কিছু হচ্ছে ধর্মঘট, ফ্যাক্টরি হচ্ছে তো ধর্মঘট, কাজ হচ্ছে না ধর্মঘট, সব কিছুতেই ধর্মঘট। তো একটা জেনারেশন না, আমি আমাদের জেনারেশন থেকে যদি শুরু করি, তার আগের থেকে যখন নকশালবাদ কলকাতায় ঢুকেছিল তখন থেকে নিয়ে আমাদের ছেলেমেয়েরা যা দেখেছে সেটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল আপহেভিলমেন্ট। আর সেই জন্যে ওরা, কারণ পড়াশোনা জানা ছিল, ওদের মনে হতো যে আমরা যদি এই পলিটিক্সের রাস্তায় যাই তাহলে হয়তো আমরা আমাদের বাংলার কিছু একটা ভালো করতে পারবো। আমার মতে
ওই যে জিনিসটা ধীরে 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 শুরু হলো, ওটা এখনও পারসিস্ট করে যাচ্ছে। আপনি জানেন কফি হাউস, আপনি জানেন কলকাতার আড্ডা, একদম। আপনি কোনোদিন কলকাতার আড্ডা বা কফি হাউসে গিয়ে কান পেতে শুধু আপনি শুনুন, ওরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আর বাংলার সরকার অবধি সবাইয়ের কথা একেবারে ভালো মতন জানে, সাধারণ লোকেরা জানে। এটা কিন্তু খুব আপনি অন্য স্টেটে গিয়ে পাবেন না। অন্য স্টেটে গিয়ে জিজ্ঞেস করুন মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে সামরিক পরিকল্পনাটা কি, বলতে পারবে না, আমাদের বাংলার ছেলেরা বলে দেবে। তাদের ওই দিক থেকে ওদের খুব বেশি ইন্টারেস্ট। সেটা একদিক থেকে ভালো, একদিক থেকে ও নিজের সময়টা নষ্ট করছে বা আগে চলছে। বাট এই জন্যেই বাংলার যে রাজনীতির দিকে যে বাংলাদেশের ছেলে মেয়েদের ঝোঁকটা বেশি। স্যার, পশ্চিমবঙ্গে যেটা প্রধান তিনটে বড় সমস্যা আমার মনে হয়, সেটা হচ্ছে একটা, শিক্ষা ব্যবস্থা দিনকে দিন, সরকারি শিক্ষা ব্যবস্থা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। এবং যেহেতু শিক্ষার এই অবস্থা, ছেলেপুলে রাজ্য থেকে বাইরে যেতে বাধ্য হচ্ছে, কখনো পড়াশোনার জন্য, কখনো চাকরির জন্য। এবং সরকারের যেটা বড় দায়িত্ব, মেডিকেল ফেসিলিটি, সেই জায়গাতেও কোথাও না কোথাও একটা খামতি দেখা দিচ্ছে। এটা আপনি আমার সাথে কতটা সহমত হবেন? আমি একেবারে সহমত। বাঙালি হিসাবে আমি যখন আমার পুরো ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সটা দেখি, আজকে পশ্চিমবাংলা 24th পজিশনে। আমাদের পশ্চিমবাংলায় জনসংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 10.5 crore। তার মধ্যে রাফলি 70% গ্রাম বাংলায় থাকে, তার মানে 7 crore। প্রথমে আমি শিক্ষার কথা বলবো। আজ থেকে 30-40 বছর আগে পশ্চিমবাংলার এডুকেশন স্ট্যান্ডার্ড মানে বিরাট বড় ব্যাপার ছিল। মানে আমি আমার বাবাকে বলতে শুনেছি যে তোরা কি পড়াশোনা করিস, আমাদের কোর্স তোদের সামনে থাকলে তোরা কোনোদিন পাস করতিস না। বিশ্বাস করতাম না। কিন্তু তখনকার বিষয়ে যখন পড়াশোনা করলাম, যে আমাদের তখন লিটারেসি রেট অনেক বেশি ছিল। আমাদের স্কুলগুলোতে, গভর্নমেন্ট স্কুলগুলোতে কত ভালো ভালো শিক্ষক ছিলেন, আর সেই সব ছাত্ররা আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে আছে, প্রতিষ্ঠিত। আমি নিজের মন থেকে বলছি না, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভড। আর আজকে যখন আমি আমার পশ্চিমবাংলার স্ট্যাটিস্টিক্স পড়ি, আমার চোখে জল আসে। আমাদের লিটারেসি রেট অ্যাবাউট 75 to 77% হয়ে গেছে। প্রত্যেক বছরে ড্রপ আউটস একই হচ্ছে। কতগুলো গভর্নমেন্ট স্কুল, প্রায় 1003 গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য কি তৈরি করছি? এরকম যদি হয় তাহলে নেক্সট 6 to 7 years আমাদের লিটারেসি রেট পশ্চিমবাংলায় 50% হয়ে যাবে। আপনি ইমেজিন করতে পারেন যে দুটো পুরো যুগ তাদের ছেলেমেয়েরা মজদুরি করবে, আর যেখানে কিনা আমরা কত গর্ব করে বলতাম আজকে আমাদের পশ্চিমবাংলার এডুকেশন। এটা আমাদের দেখা দরকার। দ্বিতীয়ত, মেডিকেল। আপনি গ্রাম বাংলায় গিয়ে মেডিকেলের অবস্থাটা দেখুন তো। আজকালকার দিনে ক্যান্সার কত বেড়েছে? প্রচুর বেড়েছে। আমি এটার উপর একটা ছোট স্টাডি করেছি। যে আজকাল গ্রাম বাংলায় যে ক্যান্সারের পেশেন্টরা, ওরা যায় ডাক্তারের কাছে কখন? যখন অলরেডি 4th স্টেজ, অ্যাডভান্স স্টেজ। কারণ ওদের কাছে কোনো উপায় নেই, প্যারামেডিক্স নেই। সমস্ত যত প্যারামেডিক্যাল কেন্দ্রগুলো আছে ওগুলোর উপর এত বেশি চাপ যে তার
স্যাটিসফ্যাকশন রেট ইজ ভেরি 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 লো। আর আমাদের বাংলার থেকে যা ডাক্তাররা বেরিয়েছে সারা পৃথিবীতে তারা বিশ্ববিখ্যাত। এ কি, এ তো প্রদীপের নিচে অন্ধকার। আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছিলাম যিনি বিধানবাবু, যিনি বিধানবাবু নাম করা ডাক্তার ছিলেন। আবার বলছি, কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নয়। আমরা শুধু বলি সেন্টার দেয় না, সেন্টার দেয় না, সেন্টার দেয় না। আয়ুষ্মান ভারত দিয়েছে, নিয়ে আসো। ইউ ডু ইট ইন আওয়ার ওন ওয়ে, দ্য ওয়ে উই ওয়ান্ট। আমাদের মেডিকেল ফেসিলিটিতে আমাদের অনেক 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 আগে যেতে হবে। স্ত্রী স্বাস্থ্য, এই ব্যাপারটা আমাদের বাংলাদেশে খুব পুয়ার। আমরা ইনফ্রাস্ট্রাকচার, গ্রাম বাংলার রাস্তার অবস্থা কি জানেন? আমি তো অন্য ইনফ্রাস্ট্রাকচার কথা বলছিই না। আপনি অন্য সব স্টেটে গিয়ে দেখুন রাস্তার কি, মানে সবাই বলে আরে বাবা এটা আমরা ইন্ডিয়ায় রাস্তা চালাচ্ছি, আমি তো বুঝতেই পারছি না। কিন্তু যেই পশ্চিমবাংলায় ঢুকলাম গাড়ি নিয়ে, হ্যাঁ এবার ইন্ডিয়ার রাস্তা এসে গেছে। কেন? আমাদের মধ্যে কোনো জিনিসের কমি নেই, শুধু আমাদের ব্যবস্থাপনাটাকে আমাদের আরও সুচারুরূপে করতে হবে। বাংলাদেশে, বাংলায়, পশ্চিমবাংলায় যে কেউ এই ব্যুরোক্রেসিতে আসুক বা যে কেউ সরকারে আসুক, আমি সেটা বলছি না। আমাদের কাজ আজকে পশ্চিমবাংলার মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে আসা, শিল্প, কারখানা। এ না হলে তো পশ্চিমবাংলায় কোনো চাকরিই নেই। হাতে গোনা কয়েকটা সরকারি চাকরি, বাকি ছেলেরা যারা কিনা পড়াশোনায় মেধাবী সব বাইরে চলে যাচ্ছে। আমাদের বাংলার ছেলে মেয়েরা বাইরে চলে যাচ্ছে, আর বাইরে গিয়ে তারা নাম করছে, আর আমাদের বাংলা জেকে সেই। অতএব একজন বাঙালি হিসাবে, প্রথমে ভারতীয় তারপর একজন বাঙালি হিসাবে আমি চাই যে আমার বাংলা আজকে 24 নম্বর থেকে প্রথম 5-এ আসুক। তার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক যুদ্ধ করতে হবে। আমরা যে সময়টাতে আছি, আর কয়েক মাস পরেই হচ্ছে বাংলায় নির্বাচন, আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশেও নির্বাচন। দুই বাংলা খুব পাশাপাশি আছে, আর বাংলার সাথে বাংলাদেশের এখন হয়তো মাঝে কাঁটাতার আছে, দেওয়াল আছে, কিন্তু কোথাও না কোথাও একটা যোগসূত্র থেকেই যাচ্ছে। বিশেষ করে আমি যদি আপনাদের সেগমেন্টেই বলি স্যার, নিরাপত্তার কথা, সেক্ষেত্রে দেখুন দুদিকেই যখন নির্বাচন আছে নিরাপত্তার কথা দুদিকেই উঠছে। বাংলাদেশের দিক থেকে ওরা বলছে ভারত নাকি ওদের ওখানে দখল দিচ্ছে, যেটা আমরা কেউই বিশ্বাস করি না। অন্যদিকে পশ্চিমবঙ্গে আমরা দেখছি বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঢুকে আসছেন, যেটা নিয়ে আমি রাজনীতিকে বাদ দিয়েই বলছি, দেশের নিরাপত্তার জন্য এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা অ্যালার্মিং, বিশেষ করে আমি অ্যালার্মিং শব্দটা ব্যবহার করছি স্যার। দেখুন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে ভারতীয় হিসাবে একটি স্টেটমেন্ট দিতে চাই যে আজকের জিওপলিটিক্যাল সিচুয়েশনে আমরা যত তাড়াতাড়ি বাংলাদেশ ইউফোরিয়া থেকে বেরিয়ে আসি, দ্যাট ইজ গুড ফর আস। আমি জানি আমাদের অর্ধেকটা প্রাণ বাংলাদেশে থাকে, কারণ আজকে যদি পশ্চিমবঙ্গে আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স করেন, হয়তো 50%-এর বেশি লোকেদের যে রুট বা মূল বাংলাদেশে রয়েছে। 1905 সালে আমাদের ডিভিশন হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, সারা পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ, এখনকার বাংলাদেশ আর সে বাংলাদেশ নেই। এ বিষয়ে আমরা হয়তো আগে আরও কথা বলবো। একদম। নিরাপত্তা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট কান্ট্রি, ওরা অন্য একটা দেশ। আজকের দিনে ওদের চিন্তাধারা আলাদা, তারা আমাদের সাথে না। আমরা 1971 সালে আমরা বাংলাদেশ বানিয়েছিলাম, সে বাংলাদেশ নেই, শেখ মুজিবুর রহমান নেই। আজকে দেখুন শেখ মুজিবুর রহমানের সমস্ত জিনিস বাংলাদেশ থেকে মুছে ফেলে দিয়েছে। ওনাদের মূর্তি, ওনাদের যত স্মৃতি, মিউজিয়াম সব মুছে দিয়েছে। বাড়িটুকু নেই, বাড়িটাও নেই, সব নষ্ট করে দিয়েছে। তার মানেটা কি? তার মানে আজকে বাংলাদেশ
এটা একসেপ্ট করে না যে বাংলাদেশকে বানানোর পেছনে আমাদের ভারতের হাত ছিল। যখন ইস্ট পাকিস্তান ছিল বাংলাদেশ, তখন যে ওদের কোটি কোটি লোককে কিভাবে পাকিস্তানিরা মেরেছে আর কত অত্যাচার করেছে, সেটা তো আজকে আমায় বলে দিতে হবে না। তারা কি এটা ভুলে গেছে? ওরা নিশ্চয়ই ভুলে গেছে। আর ভুলে গেছে বলেই আজকে বাংলাদেশের মধ্যে জামায়াতে ইসলামী নির্বাচন লড়ছে, জৈশ-এ মোহাম্মদ, লস্করে তয়বা, এছাড়া আরও অনেক সন্ত্রাসবাদী যারা সংগঠন রয়েছে, যারা কিনা পাকিস্তান বেসড, তাদের ওপেন অফিস খুলে গেছে, তারা রিক্রুটমেন্ট করছে। আর আজকে আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, পশ্চিমবাংলা একটি টাইম বোমের ওপর বসে আছে। ইট ইজ ম্যাটার অফ টাইম। আপনি ইলেকশনটা হতে দিন, আর আপনি দেখুন যে যেই সরকার আসুক, ওখানে যারা দুটো মেন যারা নির্বাচন লড়ছে, যেই সরকার আসুক, তাদের সাথে ভারতের যে রিলেশনটা আমরা চাই, আমরা ভালো রিলেশন চাই। আমরা সবসময় চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা আমাদের সাথে থাকুক, আর ওদেরও শান্তি থাকুক, তো আমাদেরও বর্ডার শান্তি থাকবে, কিন্তু তারা রাখতে দেবে না। স্যার, এই জায়গায় আমি জিজ্ঞেস করবো আপনাকে, এবার দেখুন আওয়ামী লীগ একদম আউট, ওখানে জামাতে ইসলামী যাদের এজেন্ডায় রয়েছে যে তারা খিলাফত চায়, মানে তাদের নির্বাচন প্রয়োজন নেই, কিন্তু নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। অন্যদিকে বিএনপি, তারাও ভারত বিরোধী। এখন বিএনপি যিনি প্রধান আছেন, একসময় অস্ত্র নিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করেছিলেন, ধরা খেয়েছিলেন, 10 বছর বাইরে ছিলেন। তো জামাত আসুক বা বিএনপি, ভারতের লাভটা কোথায়? আমাদের লাভ নেই। আমি সেই কথাটাই আপনাকে বলছি যে যেই আসুক, বিএনপি আসুক বা জামাত, আজকে আপনি বাংলাদেশে যদি দেখেন, তারা পাকিস্তানের সাথে অস্ত্রশস্ত্র, সামরিক ট্রেনিং, টার্কির সাথে অস্ত্রশস্ত্র সামরিক ট্রেনিং এরা শুরু করে দিয়েছে। তার মানেটা কি হচ্ছে? তার মানেটা এই হচ্ছে যে বাংলাদেশ তৈরি করছে নিজেকে, যে তারা পাকিস্তান বা অন্য এমন দেশের সাথে মিলে ভারতের জন্য একটা খুব বড় প্রবলেম সৃষ্টি করে নর্থ ইস্টে। ওদের আপনি যে এখন যে বাংলাদেশের যে প্রধান ইউনূস সাহেব, ওনার স্টেটমেন্টটা আপনি শুনেছিলেন যে আমরা নর্থ ইস্ট কাট অফ করে দেবো। ওটা কত বড়! এটা শুধু ওনার না, ওনার পার্টির বা ওনার এসের অনেক লিডাররা এই কথাটা বলেছে। ওদের অ্যাক্সেস টু আমাদের যে বর্ডার স্টেটগুলো, ওটাতে ওনাদের অ্যাক্সেস ছিল, ওনাদের পেনিট্রেশন ছিল, ওনারা জানতেন। আর আপনি বললেন যে 1971-এর পর কত যে রিফিউজি এসছে, কত যে রিফিউজি এসছে ইন্ডিয়াতে, তার তো কোনো লেখাজোখা, তার তো কোনো স্ট্যাটিস্টিক্স নেই। আর আনফর্চুনেটলি কিছু রাজনৈতিক দল এই আনঅফিশিয়াল ইনফ্লাক্স, বা আমি তো ইনফিল্ট্রেশন বলবো, অবৈধ অনুপ্রবেশকে ওরা পলিটিক্যাল দিকে কাজ করতে ওরা সাহায্য করেছেন। আজকে বাংলাদেশে আপনি যদি পশু তস্করি থেকে শুরু করে ড্রাগস, আর্মস অ্যামুনিশন, হিউম্যান ট্রাফিকিং, 100% আমরা এফেক্টেড। 100% আমরা এফেক্টেড। বাংলাদেশের ইউথ আজকে ইন্ডিয়াকে দেখতে চাইছে না, ওরা ইতিহাস ভুলে গেছে। ওদের সামনে এখন শুধু পাওয়ার আর টাকা। যা ওদেরকে টাকা দেওয়া হচ্ছে, পাওয়ারের স্বপ্ন দেখানো হচ্ছে, সেই নিয়ে তারা বসে আছে। আর এদের ইলেকশনটা হতে দিন, আপনি দেখুন যে বাংলাদেশ কীরকমভাবে আমাদের ইন্টারেস্টের এগেনস্টে কাজ করবে। আজকে পশ্চিমবাংলার যদি আমরা সেন্সাস করেছিলাম, যখন লাস্ট সেন্সাস আর 2026-এর জানুয়ারির মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আমাদের পপুলেশন ওখানে 10.4 crores or something of 10 millions or something. আপনি জানেন তার মধ্যে
অ্যাপ্রক্সিমেটলি, আপনি তো 24 পরগনার ছেলে, আপনি বলুন তো কত বাংলাদেশি, আমি কোনো জাত নিয়ে বলছি না, কত বাংলাদেশি এসে ওরা এস্টাবলিশড এখানে। স্যার আপনার ইনফরমেশনের জন্য বলি, সেটা হচ্ছে আমি যেখানে থাকি একদম বিমানবন্দরের কাছে, ঘুনি যাত্রাগাছিতে কলোনি, পুরোটাই তাহাদের। দমদমে একটি কলোনি আছে, সাতক্ষীরা নাম, সাতক্ষীরা আপনি জানেন যে বাংলাদেশের জায়গা। আপনি তো সেখানে পুরো কলকাতার কথা বলছেন হ্যাঁ, মশাই, আমি হ্যাঁ। কলকাতার কথা তো বলছি না, আমি পশ্চিমবাংলার কথা আমরা বলছি। কেউ জানি না। পশ্চিমবাংলা আমরা জানি না, উত্তর বাংলা, আজকে উত্তর বাংলার মধ্যে সাউথ আসাম, ঠিক আছে, তো আমাদের কাছে তারা ফরেনার। আমি জাতের কথা বলছি না, সে যে কোনোই হোক, বাংলাদেশ থেকে এসে ওরা আমাদের বসে আছে, এরপর ওরা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। যখন বাংলাদেশে আপনি দেখবেন ম্যাক্সিমাম এরা উত্তর বাংলায়, ওদের কাছে রেশন কার্ড আছে, ওদের কাছে আধার কার্ড আছে, ওদের কাছে সব আছে, আর বেশিরভাগের কাছে ভোটিং রাইটসও আছে। আর যেই ইলেকশন হবে সব সারা ভারতবর্ষ থেকে ওরা বাড়ি যাবে, ভোট দেবে, টাকা নেবে, আবার বেরিয়ে যাবে। দ্যাট ইজ এ রিস্ক, দ্যাট ইজ এ রিস্ক। কারণ এটা একটা ইনফিলট্রেশন রুট। আপনি নিরাপত্তার কথা বলেছিলেন না, ইট ইজ এ ইজি রুট ফর জৈশ-ই মোহাম্মদ, ফর লস্কর অ্যান্ড ফর আদার টেররিস্ট অর্গানাইজেশনস টু এন্টার ইন্ডিয়া। আজকে আমাদের মাথায় কি থাকে যে পাকিস্তান কোত্থেকে আসবে, পাকিস্তান আসবে, পাকিস্তানের থেকে ইনফিলট্রেশন হবে, ওরা অ্যাটাক করবে, আমরা ওদের মেরে দেবো, শেষ। ভুল। ওরা দিল্লিতে এসছে, ওরা পাঠানকোট এয়ারবেসে এসছে, ওরা বম্বেতে এসছে। কলকাতাকে এখন ওরা টার্গেট এই জন্যে করেনি, কলকাতা ওদের একটা সেফ হাউস, কলকাতা বা পশ্চিমবাংলা ওদের একটা সেফ হাউস, এই জন্য এখনও টার্গেট করেনি। সময় বেশি দূর নেই, ওরা নিশ্চয়ই করবে। কিন্তু স্যার আমি হালকা ডিফার করছি, আমি যদি ভুল হই আপনি অবশ্যই বলবেন, যে এনএসএ অজিত ডোভাল স্যার বিগত 2 বছরে 5 বারের বেশি এসেছেন, কতবার এসেছেন জানি না, কিন্তু 5 বার এসেছেন, মিডিয়াতে রিপোর্ট হয়েছে। তিনিও বুঝতে পারছেন যে আপনিও যেটা বলছিলেন যে ভয়ঙ্কর একটা টাইম বম্বের উপরে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই এই সেফ হেভেনটা আর কতদিন থাকবে? বিস্ফোরণ তো আসন্ন, কারণ আমরা দেখছি যে সাদরাঠির মতন দুষ্কৃতী, একেবারে বলা ভালো জঙ্গি ধরা পড়েছে, কনভিক্টেড হয়েছে অনেকে, জৈশ-ই মোহাম্মদ যাদের কথা বললেন, লস্করের কথা বললেন। এক্স্যাক্টলি। আজকে আপনি দিল্লিতে যে লালকেল্লায় যে বিস্ফোরণটা হয়েছিল, সেম মডিউল আমাদের পশ্চিমবাংলায় আছে। শুধু পশ্চিমবাংলায় না, বিহারে, উড়িষ্যায়, নর্থ ইস্টে, আসামে, ত্রিপুরায় সেম মডিউলস আর এক্সিস্টিং। আর দে অল আর স্লিপার সেলস। স্লিপার সেল কাকে বলে আপনি জানেন? আর সে হুকুম দিলেই, আর তাকে অস্ত্রশস্ত্র দিলেই, দ্যাট উইল বিকাম আ টেররিস্ট অ্যাটাক। আজকে আমাদের দেশে যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি ব্যাকফুটেজ পেতে হয়, এই স্লিপারগুলো সেল দিয়েই তো কাজ করে পাকিস্তান। তো এটা আমাদের বুঝতে হবে যে এটা আমরা কোনো জাতিগত বা ব্যক্তিগত ভাষায় আমরা বলছি না, আমরা দেশের নিরাপত্তার কথা বলছি। একদম। আজকে সে যদি পশ্চিমবাংলায় থাকে, কালকে সে রাজস্থানেও আসবে, কালকে সে হরিয়ানাতেও আসবে, কালকে সে মহারাষ্ট্রতেও আসবে। ওদের অলরেডি লোকেরা এসে বসে আছে। এখন যেহেতু বাংলাদেশে অ্যাক্সেস পেয়ে গেছে জৈশ-ই মোহাম্মদ, লস্করে তৈবা আর অন্য সব সংগঠনেরা, ওরা ওদেরকে দিয়ে কাজ করাবে। আর এখন পাকিস্তানের পলিসি কি? পাকিস্তানের পলিসি হচ্ছে যে তারা নিজের দেশ থেকে লোকেদের পাঠাবে না, কারণ আমরা প্রত্যেকবার মেরে আমরা সারা বিশ্বকে দেখাই যে দেখো এরা পাকিস্তান থেকে এসছে, আমাদের দেশের মধ্যে এরা সন্ত্রাসবাদী কাজ করছে। ওরা করছে আমাদের দেশের মধ্যে যারা আছে তাদেরকে ওরা সন্ত্রাসবাদী বানাচ্ছে, আর তাদেরকে দিয়েই কাজ করাচ্ছে। দিল্লির ব্লাস্ট মডিউল, যেটা ব্লাস্টটা হলো, দ্যাট মডিউল তার প্রধান একটা এক্সাম্পল, উদাহরণ। তো সেটা কোথাও করাতে পারে, আর তারপর সারা বিশ্ব বলবে দেখো আমরা তো কি করেছি, আমরা তো কিছুই করিনি, এরা করেছে। ওদের ইন্টারনাল ইস্যু, ওদের ইন্টারনাল ইস্যু। তো এখন টেররিজমের যে দের ইজ এ প্যারাডাইম শিফট, বাংলায় কি বলে জানি না, কিন্তু না ঠিক আছে, দিস ইজ এ প্যারাডাইম শিফট। একদম।
ওরা বলছে ওদের ইন্টারনাল ইস্যু, কিন্তু এটা ইন্টারনাল ইস্যু না, এটা করাচ্ছে পাকিস্তান, করাচ্ছে সেই সব দেশ যারা আমাদের দেশের ইন্টারেস্টের এগেনস্টে কাজ করে, তারা করাচ্ছে। তো হেন্স দের ইজ এ প্রবলেম। অ্যান্ড পশ্চিমবাংলা কোথায় বসে আছে? পশ্চিমবাংলা ঠিক এন্ট্রেন্সে বসে আছে। আর তাই জন্য আমি বলছি পশ্চিমবাংলা একটি টাইম বোমের ওপর বসে আছে। আমরা যদি আমাদের বেল্ট না কষি, আমরা এটা ঠিকভাবে আমরা না করি, আমাদের সম্পূর্ণ নর্থ ইস্ট আমরা একটা নেক্সট 50 ইয়ার্সের ইনসার্জেন্সিতে চলে যাব। নর্থ ইস্টকে কত মুশকিলে ওই ইনসার্জেন্সি থেকে বার করে এনে আমরা নর্থ ইস্টকে আজকে আবার চেষ্টা করছি যাতে ওরা মেন স্ট্রিমের সাথে জোড়ে, আমরা আবার ওখানে চলে যাব। আপনি জানেন বাংলাদেশের লস্করের যে অফিস, তারা মণিপুরের মধ্যে ইনফিল্ট্রেট করে গেছে। ওরা মণিপুরের মধ্যে একটি সমুদায় যারা কিনা অস্ত্রশস্ত্র নিয়ে লড়ছে, দুটি সমুদায় লড়ছিল, তার মধ্যে একটি সমুদায়, আমি নাম নেব না, তাদের থেকে ওরা জঙ্গল ট্রেনিং নিচ্ছে। যারা বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট করে এসে টেররিস্টরা, ওদের থেকে জঙ্গল ট্রেনিং নিচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। আর ওদেরকে রসদ আর পয়সা দিচ্ছে। এখন ভাবুন, আমরা কেউ যদি সাধারণভাবে যে এই জঙ্গল ট্রেনিংটা কেন নিচ্ছে? জঙ্গল ট্রেনিং নর্থ ইস্টে লড়ার জন্য নয়, জঙ্গল ট্রেনিংটা নিচ্ছে ওরা কাশ্মীরে লড়ার জন্য। দে উইল অল গো ব্যাক টু পাকিস্তান, ইনফিল্ট্রেট, অ্যান্ড আজকে আপনি দেখুন, আজকে কাশ্মীরের মধ্যে যে লড়াইটা চলছে, মোস্টলি ইট ইজ ইন হাই রিচেস অ্যান্ড ইট ইজ ইন জঙ্গলস। সো দেয়ার থট প্রসেস ইজ ফার রিচিং। আরেকটি কথা বলবো আপনাকে, এটা আমার ব্যক্তিগত মত, আমি ভুল হতে পারি। 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইলেকশন, রাইট, তার সাথে ওরা একটি রেফারেন্ডামও করাচ্ছে। আচ্ছা, ওই রেফারেন্ডামের উদ্দেশ্য হচ্ছে, এটা একটা ট্রায়াল রেফারেন্ডাম, যে ওরা বলছে যে আমরা যে কোনো পার্টি যারা কিনা বাংলাদেশের ইন্টারেস্টে নেই, তাদেরকে কোনো দিন আমরা এন্ট্রি দেব না। ওই রেফারেন্ডামটা আমাদের যে মুনির সাহেব বসে আছেন পাকিস্তানে, এটা ওনার ব্রেন চাইল্ড। কে রুখছে পাকিস্তানকে? রেফারেন্ডাম করে ওরা যদি বলে যে আমরা ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের মতন হয়ে যাব, যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আমাদের আর পলিটিক্যাল কন্ট্রোল আমাদের আর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল পাকিস্তানের, আমরা কি আবার ইস্ট পাকিস্তানের দিকে যাচ্ছি? এটা মনে রাখবেন স্যার। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, তারা কি করছে করুক, আমাদের যতক্ষণ না সমস্যা হয়, কিন্তু আমাদের যেটা স্যার সমস্যার জায়গা, সেটা হচ্ছে যে ওখানে ওরা এখন চাইছে গ্রেটার বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসামের কিছুটা অংশ, ত্রিপুরা, এমনকি উড়িষ্যা পর্যন্ত তারা ম্যাপে দেখাচ্ছে। আমাদের কনসার্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে তারা, আপনি বললেন এবং আমরাও জানি যে তারা বিভিন্ন রকমের মডিউল চালাচ্ছে, একটা জনসংখ্যার একটা তারতম্য দেখা যাচ্ছে, যে ইচ্ছাকৃত একটা জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে, এবং সেখানে বাংলাদেশেরও রোল আছে। সেখান থেকে প্রচুর মানুষ এখানে নিয়মিত আসছেন, যাদের আসার কথা নয়। সরকারও, আমাদের কেন্দ্রীয় সরকারও বারংবার এই বিষয়টা বলছে, এবং রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তারা দেখা যাচ্ছে যে সবসময় ডিনায়াল মোডে থাকে। এই জায়গাটা কতটা ভয়ঙ্কর স্যার? রাজনীতির কথার প্রয়োজন নেই, জাস্ট এই ভারতের নিরাপত্তার জন্য, আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটা কতটা ভয়ঙ্কর? এটা ভীষণভাবে ভয়ঙ্কর। আমরা ওদের গোড়াগুলো আমাদের দেশের মধ্যে অলরেডি পুঁতে দিয়েছি, আর আমরাই ওদেরকে হেল্প করেছি। যারা আসছে তাদের মধ্যে হয়তো 80% লোক নিজের প্রয়োজনে আসছে, যারা পয়সা কামাতে আসছে, কিন্তু 20% লোক ওরা নিজেদের প্রয়োজনে বা পয়সা কামাতে আসছে না, তারা আসছে আমাদের ভারতের নিরাপত্তার ওপর আঘাত করতে। সেই জিনিসটাকে আমাদের দেখতে হবে। শুধু পশ্চিমবঙ্গ না, আপনি ঠিক বলেছেন, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম বা নর্থ ইস্টের যত কটা স্টেট আছে যারা কিনা বাংলাদেশে, যেমন ত্রিপুরা, মেঘালয়ের জঙ্গলে আপনি জানেন তো কি হচ্ছে, ঠিক আছে? প্রত্যেক কটা স্টেটকে নিজের পুলিশতন্ত্র
কে এত হার্ড করতে হবে, ইন্টেলিজেন্সকে এত হার্ড করতে হবে, যাতে ওরা যদি আসেও আমরা ওদেরকে তাড়াতাড়ি ধরে ওদেরকে হয় তাদেরকে সাজা দাও বা তাদেরকে ডিপোর্ট করো। এই জিনিসটা আমাদের শিখতে হবে। এই জিনিস হচ্ছে, এটা আমি বলবো না যে হচ্ছে না, হচ্ছে, কিন্তু ওদের যে চাপ আর আমাদের কার্যকলাপের মধ্যে একটা ডিস্টেন্স হয়তো আছে। আমাদেরকে আরও আমাদের নর্থ ইস্টের দিকে এখন আমাদের আরও নজর দিতে হবে। উত্তরে চায়না বসে আছে, এটা ভুলে যাবেন না। চায়নার ইন্টারেস্ট বাংলাদেশে কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি সেটা এই পডকাস্টের আলোচ্য বিষয় নয়, কিন্তু সেটা তো সবাই আমাদের দর্শকরা সবাই জানে। অতএব আর আমাদের জনসাধারণকে মধ্যে একটা আসা দরকার, কি বলবো বাংলায়, সচেতনতা আসা দরকার, কে আমাদেরকে নিরাপত্তা শুধু পুলিশ বা আর্মি বা এনএসজি বা অন্য সংস্থানের ওপর বসে থাকলে হবে না। আমাদেরকে ফার্স্ট রেসপন্ডার কারা? ফার্স্ট রেসপন্ডার তো জনসাধারণ। আর জনসাধারণ যদি সচেতন না হয়, তাহলে এই লড়াইয়ে আমরা হয়তো 50% জিতে যাব, আর আরেক 50% জেতার জন্য আমাদের হয়তো কয়েক যুগ লেগে যাবে, কিন্তু অত সময় আমাদের কাছে নেই। শিওরে সমন, আমাদের শিওরে সমনে বসে আছি আমরা। একটা সমস্যা যেটা দেখা দেয় আমাদের রাজ্যে, সেটা হচ্ছে আপনি যেহেতু পুলিশেরও মেন্টর ছিলেন, আপনি এনএসজিতে ছিলেন, আপনি আর্মিতে তো অনেক সময় দিয়েছেন সেখানে। অন্য রাজ্যে আপনি দেখেছেন যে সেখানে খুব কোঅর্ডিনেশন করে কাজ হয়, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই যে পুলিশের সঙ্গে আর্মি হোক বা বিএসএফ এর কোঅর্ডিনেশন হয় না। এই সমস্যাটা স্যার কেন হয়, বা কতটা খতরনাক এই ব্যাপারটা? দেখুন, এইটাতে আমি আপনার সাথে একটু ডিফারেন্স করব। ওকে, কোঅর্ডিনেশন আছে আমাদের ওখানে। পশ্চিমবঙ্গে আমাদের একটি কমান্ডের হেডকোয়ার্টার আছে, বা বেঙ্গল এরিয়া আছে, বা এনএসজির হাব আছে, বিএসএফের হেডকোয়ার্টার আছে, এরকম সিআরপিএফের অনেক কিছু কোঅর্ডিনেশন আছে, কিন্তু সচেতনতাটা নেই। যখন সচেতনতাটা বাড়বে, তখন এই কোঅর্ডিনেশনটা আরও ভালোভাবে আসবে। আমরা কি অপেক্ষা করছি যে আমরা একটি মুম্বাই হতে দেবো কলকাতায়, বা আগে থেকেই আমরা তৈরি যে কলকাতায় বা পশ্চিমবাংলায় আমরা মুম্বাই হতে দেব না? শুধু কলকাতায় কেন না, উড়িষ্যায় হতে দেবো না, বিহারে হতে দেবো না, পশ্চিমবাংলায় হতে দেবো না, নর্থ ইস্টের কোনো স্টেটে হতে দেবো না। পাকিস্তানের যে এই প্ল্যানটি যে বাংলাদেশ থেকে ওরা আমাদের উপর হামলা করবে, সেটা আমরা হতে দেব না। আর আমার মনে হয় এই গ্যাপটা যেটা রয়েছে, ওটা একটা কমপ্লিসেন্সি এসে গেছে। আরে কিছুই তো হচ্ছে না, সবই তো ভালো চলছে, খাচ্ছে দাচ্ছে, লোক ঘুরে বেড়াচ্ছে, সচেতনতা নেই, ওরা দেখছে না পর্দার পিছনে ওরা তৈরি করছে নিজেকে। আমাদের নর্থ ইস্টে বা ইস্টার্ন রিজন অফ আমাদের কান্ট্রিতে আমাদের কিন্তু বম্বে হতে একেবারে দেওয়া উচিত না। অনেক লোক মারা যাবে, অনেক লোক মারা যাবে। আমার ভাবতেই কেমন একটা অদ্ভুত লাগছে যে ওদের ইনফ্লাক্সটা বড় বেশি। আমি সকালবেলা অফিস যাচ্ছি, আমার পাশের বাড়িতে কে এসে রয়েছে, সে কি করছে, আমার তাতে কোনো জানার ইচ্ছাও নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বাস ধরবো, ট্রাম ধরবো, অফিস যাবো, ট্যাক্সি ধরবো, অফিস থেকে এসে ভালোভাবে মাছ ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। না, এই জন্য আমাদের ফার্স্ট রেসপন্ডার আমরা, জনসাধারণ। আমাদের পাড়ায় কি হচ্ছে, পাশের পাড়ায় কি হচ্ছে, নিরাপত্তা হিসাবে, কারোর বাড়িতে গিয়ে দেখতে বলছি না, নিরাপত্তা হিসাবে কি হচ্ছে, কে আসলো কে গেল, এটা সাধারণ জিনিস। আজকে বাংলায়, পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ লোক ভাড়ায় থাকে। আপনি কি জিজ্ঞেস করুন তো, ভাড়া দেওয়ার সব থেকে প্রথম মূল নিয়মটা হচ্ছে যে আপনি যদি আমায় ভাড়া দেন,
আপনাকে পুলিশকে বলতে হবে যে শ্রী গৌতম গাঙ্গুলি এসছে আমার বাড়িতে, তার এই ব্যাকগ্রাউন্ড, সে আমার বাড়িতে ভাড়া থাকে। কজন বলে? ঠিক। আমরা যতক্ষণ না নিজেরা সচেতন হব, রাস্তায় একটা কিছু জিনিস পড়ে রয়েছে, যদি আপনি দেখলেন অ্যাটলিস্ট পুলিশকে গিয়ে বলুন যে ওখানে আমি একটা দেখেছি জিনিস যেটা কিনা পড়ে রয়েছে, ওটা কী জিনিস, কেউ নেই আশেপাশে। আমরা যদি সচেতনতাটা যদি আমাদের বেড়ে যায় না, ওদের 80% এফার্ট ফেল হয়ে যাবে, 80% এফার্ট ফেল হয়ে যাবে। আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন এই স্লিপার সেলগুলো, ওদের একটা কমনালিটি আছে। আচ্ছা। ভাড়া নিয়ে হাজব্যান্ড ওয়াইফ, সারাদিনে কাউকে দেখা যাচ্ছে না, রাত্রে অনেক করে লাইট জ্বলে, রাত্রে লোকেরা আসে। আমি কয়েকটা স্লিপার সেলে ইনক্লুডিং দিল্লিতে আমি একটা নিজের ইন্টারেস্টেই করেছি। কারুর সাথে কথা বলে না, কেউ আশেপাশে গেলে জাস্ট এমনি করে দিয়ে বেরিয়ে যায়। ওই রকম পরিবেশে যদি কেউ হচ্ছে, সেটাকে সন্দেহর চোখে দেখুন, পুলিশকে বলুন যে এটা কিছু গন্ডগোল মনে হচ্ছে। Eyes and ears of your administration is the population themselves. এটা আমি মেনে চলি। কিন্তু আমাদের ওখানে তো পুলিশকে বললে কাজ হয় না, উল্টে পুলিশ ভয় দেখায়। আমি এই স্টেটমেন্টটা অ্যাটলিস্ট আপনি যদি এটা রেকর্ডে আনেন, আমি যদি আজকে পুলিশ যে কোনো স্টেটেরই হোক, আপনি যদি এসে আমাকে একটা রেকর্ডে দেন এই ফ্যাক্টরটা আছে আমাদের দেশে, পুলিশ নামেই আমরা বলি ওরে বাবা, সে কি পুলিশ আর বাঘের কি একটা কথা আছে না বাংলায়, আঁচড় লাগলে কি একটা ওই সেরকম একটা বলে ও বাবা পুলিশের পাশে যাব না। না, এই কমপ্লিসেন্সিটা থাকবে, কিন্তু আমাদেরকে পুশ করতে হবে, একা না, অ্যাজ এ কমিউনিটি। কিন্তু এই জায়গায় তো পলিসি মেকিং গভর্নমেন্টকে করতে হবে। আমাদের এখানে আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে এই বেশ কয়েক বছর ধরে যখনই আমরা এই সমস্যার কথা বলতে যাচ্ছি, আমরা দেখছি যে সরকারি বাধার সম্মুখীন হতে হয়। সেখানে মানুষের যাবে কোথায়? দেখুন, এটা একটা আলাদা ডিসকাশনের বিষয়। হ্যাঁ, এটা নিয়ে হয়তো আমি আর আপনি কোনো মন্তব্য করাটা ঠিক উচিত হবে না, কিন্তু পশ্চিমবাংলায় আমাদের জনসাধারণের যে তাকত কথাটা আছে না, ওটা প্রচণ্ড। আমরা আর.জি. কর নড়িয়ে দিয়েছিলাম। আর.জি. কর কেসে আপনি যদি দেখেন, সমস্ত লোকেরা, মানে প্রত্যেক লোকেরা রাস্তায় নেমে এসেছিল, সচেতনতাটা ছিল, ওই মেয়েটির প্রতি আমাদের সহানুভূতি ছিল, আমরা ওকে নিজের মেয়ে, নিজের বোনের মতন দেখছিলাম যে আমাদের হলে কি হবে। তো আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আমাদের যে জনসাধারণের তাকতটা খুব বেশি, আর আমরা যদি জনসাধারণ যদি সচেতন হয়ে যাই, আমি ওকে বললাম না একাতে হবে না, আমাদের অ্যাজ এ কমিউনিটি ওটাকে ফেস করতে হবে। আপনি বম্বেতে দেখুন, বম্বে অ্যাটাকের পরে 26/11 পরে মহারাষ্ট্র, স্পেশালি বম্বে ইটসেলফ, কীভাবে ওরা দারুণভাবে ওরা সুদৃঢ় করেছে। ওদের ইন্ট সেট আপ, ওদের অ্যান্টি টেররিস্ট সেট আপ, ওদের রিয়াকশন ক্যাপাবিলিটি, ট্রেনিং, সব মিলিয়ে এটা দারুণ ব্যাপার। ওখানে ফোর্স ওয়ান আছে, ওখানে এটিএস আছে, ওখানে সিআইডি আছে, ওদের লোকাল থানা পুলিশ আছে। আমি এনএসজি ফোর্স কমান্ডার ছিলাম, আমার হাব আছে বম্বেতে। আর আমরা কতভাবে যে ওখানে ট্রেনিং করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না। কলকাতায় সেই জিনিসটা ছিল কিন্তু ভীষণ কম। আমাকে 10 জায়গায় গিয়ে সে প্রায় চুক্তিপত্র সাইন করতে হতো যে এটা এই হবে না, ওটা ওই হবে না, সেটা সেই হবে না। কলকাতার
জনসাধারণের যদি মনে থাকে, আমরা রাজারহাটে একটি এক্সারসাইজ করেছিলাম। আমরা এয়ারপোর্টের থেকে সমস্ত ফ্লাইট প্রায় আধ ঘন্টা ডিলে করিয়েছিলাম, সব লিখিতভাবে হয়েছিল। আর আমরা গ্রিন ব্যারেট আমেরিকার থেকে ওদের কমান্ডোরা এসেছিল, আর আমরা রাজারহাটে একটি বিল্ডিংয়ের ওপর হেলিকপ্টার থেকে আমরা নেমেছিলাম। যদি মনে থাকে, আজ থেকে 5-7 বছর আগে হয়েছিল ওটা। পরের দিন কলকাতার যেটা ভার্নাকুলার প্রেস, নাম বলবো না, খবরের কাগজে 3-4টি খবরের কাগজে, এটা কি ব্যাপার, ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। আরে ফ্লাইট কোথায় ক্যান্সেল, ফ্লাইট ডিলে হয়েছে, এটা আপনাদের নিরাপত্তার জন্য আমরা করছিলাম। মানে সে এনএসজির বিষয়ে কত কিছু লিখলো, পড়ে খুব দুঃখ লাগলো যে আমি তো এটা বম্বেতেও করি, আমি চেন্নাইতেও করি। যখন আমি যেখান থেকে আমার রুট, সেখানে এসে আমি যখন করতে চেষ্টা করলাম, তখন আমাকে এরকমভাবে বললো। এরপরে আমি যখন আমার ডিজি সাহেবের কাছে গিয়েছিলাম, আমি বললাম, স্যার, আবার বললো, দেখো ওখানে একটুখানি সাবধানে, ওখানে দেখো না, তোমার এখানে কত কিছু, তুমি নিজের লেভেলে যা করার করো, ঠিক আছে। কিন্তু এটা আমার এক্সাম্পল দেওয়াটা আমার কোনো রাজ্যকে বা কোনোকে কথা না, এটা সচেতনতাটা, এখানে সচেতনতার কমি কোথায়? মেবি ব্যুরোক্রেটিক আর প্রশাসনিক লেভেলে। ওরা যেটা করছে ওটা আমাদের রাজ্যের ভালোর জন্য করছে। কালকে যদি ভগবান না করে কিছু একটা হয়, আমরা তৈরি। তো ওই ডিফারেন্সটা আপনি যেটা কিছুক্ষণ আগে আমার প্রশ্নটা করেছিলেন, এটা হচ্ছে আমাদের কার্যকলাপ বেশ জটিল টাইপের একটা ম্যাটার। অনেক চুক্তিপত্র দিয়েছিলাম, কিন্তু তারপরেও অনেক কিছু না বলেও করেছিলাম। আপনি তো দেখছি অনেক খোঁজ খবর রাখেন। একটা ছোট্ট ধরিয়ে দেবো যে আপনার কেমন লেগেছিল, কারণ আপনি যে কষ্টের কথা বললেন সেই জায়গাতে আসি। কারণ হচ্ছে আমাদেরও কষ্ট লেগেছিল যখন আমরা দেখতে পাই যে সেনাবাহিনীর যখন একটা মার্চ হচ্ছে, সেখানে বলা হচ্ছে সেনাবাহিনী রাজ্যে কু করতে চাইছে, বা সেনাবাহিনীর গাড়ি যখন পশ্চিমবঙ্গে কলকাতায় আটকে দেওয়া হয়, পুলিশ চেক করে। অন্য রাজ্যে তো পুলিশ সেনাবাহিনীকে সম্মান করে, আমাদের পশ্চিমবঙ্গেও করে, কিন্তু এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে, এটা আপনাকে কত ব্যথা দেয়? সেনাবাহিনী অনেক বড় জিনিস ভাই। এই ছোটো মোটো জিনিসে সেনাবাহিনী আমাদেরকে ট্রেনিং দেওয়া আছে, যে আমরা যখন সিভিলিয়ান এন্টিটির সাথে আমরা যখন কাজ করি, বা সিভিলিয়ান এন্টিটি যাতে কাজ করে, আমরা কি নিই কি না, ও নিজের ডিউটি করছে, আমি আমার ডিউটি করছি। ব্যাপারটা ব্যথার না, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ডিফারেন্ট ছবি দেয়। আমার পশ্চিমবাংলার ডিফারেন্ট একটা ছবি দেয়। আজকে আমি কাজ করছিলাম, বা তখন আমি কাজ করছিলাম, আমার পরে অন্য লোকেরা আসছে, ওরা যখন দেখছে, ওরে বাবা, এরকম হওয়া তো উচিত না, ঠিক আছে, না ঠিক আছে, বা ঠিক আছে, লেটস ডু ইট ইন রাঁচি অর লেটস ডু ইট ইন সামথিং। ওই ডিফারেন্সটা আসে, ওই ডিফারেন্সটা আসে। আরেকটা কথা, যে আপনি বলেছিলেন না যে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা আমাদের সামরিক ক্ষেত্রে যেতে চায় না। আমাদের পশ্চিমবাংলায় অনেক 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 মাটিয়াসরা রয়েছে। আপনি যদি 1962 থেকে 65-71 কার্গিল, তারপরে যত সন্ত্রাসবাদী রিলেটেড, আমাদের পশ্চিমবঙ্গের অনেক ছেলেরা জান দিয়েছে। তারা কোথায়? তাদের বাড়ি কোথায়? তাদের বাবা মা কোথায়? তাদের ছেলেমেয়েরা কোথায়? এটা কি আমার পশ্চিমবাংলার জনসাধারণ জানেন? জানেন না। এই যে ঝন্টু আলী শেখ মারা গেল, সেনা মেডেল পেল, চলবে 6-8 মাস, তারপরে সব ঝন্টু আলী শেখ ইতিহাস হয়ে যাবে, ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। হরিয়ানায় নেই এরকম, পাঞ্জাবে নেই এরকম। আমার
গ্রামে যদি একজন দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি তার জন্য তোরণও বানাবো, স্কুলের নামও দেব, তার বাড়ির ছেলে মেয়েদের আমরা দেখাশোনাও করব। ওইটাও আর একটা কারণ যে আমি যাওয়ার পর আমার সমাজ আমায় কিভাবে দেখবে, আমাকে কি ভুলিয়ে দেবে? এটা বাঙালিকে শিখতে হবে। আমরা সেই মুর্শিদাবাদের আমবাগানে ইংরেজের সাথে যুদ্ধ করেছি, ওদের তোপের সামনে জান দিয়েছি। তারা তো বাঙালিই ছিল, একদম। তারা তো আর কোনো অন্য দেশ থেকে আসেনি, তারা বাঙালিই ছিল। সিরাজের পুরো সেনাবাহিনী বাঙালির ছিল। মীর মদন খুব সুন্দর লড়াই করেছিলেন, শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। নিশ্চয়ই, তারা তো সবাই বাঙালি ছিল। অতএব এটা বলা যে বাঙালি সমাজ আর্মি, না 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 না, আমি মানব না। আমরা সেই ঐতিহ্য, সেই ইতিহাসটাকে নিয়ে আসছি। তো ওই ইতিহাসে যারা যারা এই এখন আমি যেটা বলছি যে যারা যারা আমি এটা আপনার এই পডকাস্টের এই প্ল্যাটফর্ম থেকে আমি সমস্ত পশ্চিমবঙ্গের জনতাকে বলবো, শুধু পশ্চিমবঙ্গ কেন, যারা যারা শুনছেন যেখানে বলবো, আমাদের মাটিয়াসদের, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে তো শ্রদ্ধা করতেই হবে। তাদের বাড়িতে তাদের ছেলে মেয়েদের ও দেখাশোনা করা আমাদের সমাজের কর্তব্য। ওই আমি বলেছিলাম না, একক না সমবেত, এই আরেকটা ভাগ সমবেত। আমাদের অ্যাজ আ সোসাইটি আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। আর যেই শিখে যাব আমরা না, অটোমেটিকলি সেই সচেতনতাও আসবে, সেই এটাও আসবে যে আমাদের দেশের ভালো কি করে হবে, সব একসাথে আসবে। জরুরি নিজে যে আপনাকে দেশকে ভালোবাসতে গেলে আপনাকে আর্মি জয়েন করতে হবে না। আপনি যে কোনো প্রফেশন, আপনি কৃষক হন, অফিসে চাকরি করুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হন, কিন্তু অ্যাজ এ সোসাইটি, সমাজ হিসাবে আপনি যদি দেশের পিছনে দাঁড়িয়ে থাকেন না, এই বাংলাদেশ তো হাওয়ার আগে উড়ে যাবে। আই এম নট এক্সাজারেটিং, আই মিন ইট। স্যার, অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে, এবং আমি আরও বেশি আপনাকে ধন্যবাদ জানাবো কারণ বাংলায় আপনি প্রথম পডকাস্ট আমাদের দর্শকদের জন্য উপহার দিলেন। দর্শক, আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। পক্ষে বিপক্ষে যাই আপনাদের ইচ্ছে হোক, মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।